নমস্কার। এখন আমরা এসে উপস্থিত হয়েছি বরানগর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে গৌরজানা মহাশয়ের কাছে। আজ দমদম লোকসভা এবং বরানগর বিধানসভার নির্বাচন রয়েছে ১ তারিখে। তার আগে আমরা কালকেও দেখেছি ডোর টু ডোর মিছিল থেকেও বিভিন্ন জায়গায় প্রার্থীকে নিয়ে বা প্রার্থী ছাড়াও প্রায় শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং দীর্ঘদিনের রাজনীতিবিদ ও অভিজ্ঞ রাজনীতিবিদ, বিশেষ করে উত্তর বরানগরের যে কজন অভিজ্ঞ রাজনীতিবিদ রয়েছে তার মধ্যে গৌরজানা অন্যতম। যত দিন এগোচ্ছে প্রতিযোগিতা তত বাড়ছে এবং সেই জায়গা থেকে প্রস্তুতি কতটা হয়েছে বা বরানগরের মানুষ কি বলছে সে বিষয়ে গৌরজানার কাছ থেকে আজকে কিছু প্রশ্ন করে নেব। দাদা, আর প্রায় কিছুদিন বাকি রয়েছে, 15 দিনের মতন প্রচার বাকি রয়েছে। শেষ মুহূর্তের প্রচার হচ্ছে, চারিদিকে বিভিন্ন 4টে দফা 5 দফা প্রায় হতে চললো যে ইলেকশন চলবে। তো সিনারিও কি দেখছো বা কি বুঝছো তুমি? প্রথমে আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত দর্শককুলকে, পাঠকগণকে, যারা চ্যানেল দেখে, শুভেচ্ছা জানাই। তোমাদেরও শুভেচ্ছা জানাই। আজকে ইন্টারভিউ নিচ্ছ। সার্বিকভাবে এর নির্বাচনে, লোকসভা বলো আর আমাদের বরানগর উপনির্বাচন তো হচ্ছে, তাতে আমরা আশাবাদী যে গতবারের তুলনায় অনেক আসন নিয়ে আমার দল এ রাজ্যে থাকবে। আর বিধানসভাতে আমাদের প্রার্থী তিনি জিতবেন, এটা নিশ্চিত হতে পারে। লোকসভা বিষয় নিয়ে আগে আসছি। লোকসভায় সৌগত রায়, যাকে কোনো একটা সময় আম, অভিষেক ব্যানার্জি বলেছিল যে এজেড মানুষ বা বয়স হয়ে গেলে আম, প্রতিযোগিতা থেকে রিটায়ারমেন্ট নেওয়া উচিত। কিছু বিকল্প ব্যতিক্রম রয়েছে, যেমন মমতা ব্যানার্জি। তো আমরা দেখছি যে এই বয়সেও সৌগত রায় যেভাবে 7টা বিধানসভা দৌড়ে বেড়াচ্ছে, সেটা প্রায় অকল্পনীয়। এবং সেই বিষয় নিয়ে বিরোধী পক্ষ বলছে যে সৌগত রায় তো এখন বেশি সময় কাটাচ্ছে জলকেলি করে। কি বলবে এই বিষয়টা নিয়ে? আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে কথাটা বলেছে সেটা আজকের সময় দাঁড়িয়ে যথার্থ বলেছে। নবীন প্রবীণের ব্যাপারটা, আবার পাশাপাশি যিনি দল তৈরি করেছেন, দলের সর্বোচ্চ নেত্রী, যার ছবি ছাড়া দল চলতে পারে না, তিনিও বুঝেছেন যে লোকসভার মতো কেন্দ্রে যাওয়ার জন্যে অভিজ্ঞ মানুষের দরকার। কারণ ইতিমধ্যে সৌগতবাবু বিগত 5 বছরে লোকসভা 543টা সাংসদের মধ্যে সেরা সেরা সাংসদ হয়েছে। এত প্রশ্ন উনি করেছেন যেগুলো ভারতবর্ষের কোনো সাংসদ করেনি। যে কোনো বিষয়ে, বাজেট থেকে শুরু করে উনি অংশগ্রহণ করেছেন। ওনার মতো পণ্ডিত মানুষ সাংসদ থাকা দরকার আছে। এবং ওনার যে ফান্ডের যে টাকা কোভিডের পরবর্তীকালে, সেই টাকা এবং তার সুদ সমেত তিনি দমদমের 7টা বিধানসভাতে সেই টাকা তিনি খরচা করেছেন। সৌগতবাবু অঞ্চলে ঘোরে না। আমাদের দলের যারা বিপক্ষে যারা আছেন, কি সিপিএম, কি বিজেপি, কি কংগ্রেস, কোনো দলের কোনো সমর্থক, কোনো নেতৃত্ব, তারা কিন্তু বলতে পারবে না যে সৌগতবাবুকে আমরা বরানগরে দেখিনি, আমরা কামারহাটিতে দেখিনি, আমরা পানিহাটিতে দেখিনি, আমরা খড়দায় দেখিনি, আমরা দমদমে দেখিনি। বরানগরে এন গলি নেই, গলি অত গলি। যখন যে ডেকেছে, সামাজিক, রাজনৈতিক, খেলাধুলা, যে কোনো অনুষ্ঠানে, ধর্মীয় অনুষ্ঠানে যখন ডেকেছে, সৌগতবাবু ঠিক গিয়ে হাজির হয়েছে যে কোনো ব্যাপারে। তো সৌগতবাবুকে মানুষ দেখে দেখে চিনে গেছে। আমি একসময় চায়ের দোকানে বসে আছি, দেখি একটা আমারই পাড়ার ছেলে আমাকে তো বলছে, গুরু কাকু সৌগতদাকে দেখলাম। কোথায় রে? বলছে এখান থেকে পাস করে বেরিয়ে গেল। উনি দমদমের দিকে যাচ্ছেন আমাদের এয়ারপোর্ট ধরে। তার মানে সেও জানে ইনি হচ্ছেন সৌগত রায়। ওনাকে মানুষ এত দেখেছে, যে মানুষটাকে দেখেছে,
যে মানুষটা উন্নয়ন কাজ করেছে, যে মানুষটা তার ফান্ডে সমস্ত টাকা দিয়েছে, যে মানুষটা 80% ওপরে তার সংসদে প্রেজেন্টেশন আছে, উপস্থাপনা আছে, যার এত অভিজ্ঞ, এত প্রশ্ন, সেরা সেরা দুবার সাংসদ, তো এইরকম মানুষকে তো মানুষই চাইবে। তো আমাদের গর্বের ব্যাপার। 543টা লোকসভা আসনে সৌগতবাবু গত 5 বছরে তার পারফরমেন্স সবার ওপরে, তাকে আমার মনে হয় নরেন্দ্র মোদীও সমীহ করে চলে। সুতরাং আমাদের গর্ব, বর্ণগর গর্ব, দমদমের গর্ব, রাজ্যের গর্ব, এরকম একটা মানুষকে দিল্লিতে পাঠিয়েছে পরপর 3বার, এবারও পাঠাবে। সমস্ত জনতা জনার্দন এই ওয়ার্ড বর্ণগরের মানুষের কাছে আমাদের আপিল, গতবারে যেভাবে আপনারা সহযোগিতা করেছেন, এবারে সহযোগিতার মাত্রাকে বাড়াতে হবে এবং বাড়বে। যারা দাঁড়িয়েছে আমাদের বিপক্ষে তাদের কোনো অভিজ্ঞতা নেই, তারা বিধানসভার গণ্ডির বাইরে কখনো যেতে পারেনি। সুতরাং এইরকম একটা মানুষকে ছাড়া অন্য কোনো মানুষকে ভোট দেবে না, এটা একদম নিশ্চিত। মমতা ব্যানার্জি বিভিন্ন সভায় বলছে যে এটা লোকসভা ভোট, মানুষের কাছে বলছে, মানে প্রধানমন্ত্রী নির্বাচনের সময়। তো এমত অবস্থায় তাহলে যেখানে লোকসভা ভোটের যদি আমরা প্রচার করি, সেক্ষেত্রে মমতা ব্যানার্জি তৃণমূলের হয়ে একটাই এবারে প্রচার করছে, সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডার তো বিধানসভার অন্তর্গত, সেটা তো কখনোই লোকসভা মানে কেন্দ্রীয় চিন্তা ভাবনার মধ্যে আসছে না। তো লক্ষ্মীর ভাণ্ডারটাকে ইস্যু করে কখনো কি বিজেপির এগেনস্টে মানুষকে ভোট দেওয়ার জন্য বলা যেতে পারে কি মনে হয়? না, বিষয়টা লোকসভা নির্বাচন, আমাদের কাছে কে প্রধানমন্ত্রী হবে সেটা কিন্তু বিষয় নয়। আমাদের কাছে বিষয়টা হচ্ছে এবারে আমাদের লড়াইটা হচ্ছে আমাদের বুঝে নেওয়ার ব্যাপার, অধিকারের লড়াই। সেই কারণে জোট এবারে ক্ষমতায় আসবে, মানুষের জোট এবারে ক্ষমতায় আসবে। আপনি মিলিয়ে নেবেন 2014, 2019-এ মোদির যে জনসভাগুলোতে তার যা বডি ল্যাঙ্গুয়েজ কথা বলতো, এবারে 4র্থ দফা ভোট শেষ হয়ে গেছে, এখনো পর্যন্ত রাজ্যে বা ভারতবর্ষে যে কোনো রাজ্যে মোদির যে জনসভাগুলো হচ্ছে, তাতে গিয়ে যে 400-এর কথা ওরা বলছে, 400টা হচ্ছে একটা স্লোগান। এবারে 400 পার, এটা হচ্ছে দলের একটা স্লোগান। উনিও জানেন 400 পাবো না। এই যে এত 4 দফা ভোট হয়ে গেল, তাতেও উনি দেখেছেন 300 তো নয়, তারও নিচে কমে আসবে। আগামী দিন যে 3 দফা ভোট হবে, তাতে আমাদের নেত্রী যে কথা বলেছে বা বিভিন্ন জায়গা থেকে আমরা যেভাবে জানতে পাচ্ছি, আমাদের পরিচিতি বা কিছু লোকের দিল্লি থাকে, ইউপি থাকে, তাদের মাধ্যমে যা খবরাখবর আমরা পাচ্ছি বা বিভিন্ন রিপোর্ট, বিভিন্ন এক্সিট পোল, তাতে মনে হচ্ছে যে এবারে নরেন্দ্র মোদী 400 তো দূরের কথা, নরেন্দ্র মোদী সরকার একক আসা তো দূরের কথা, 200-215-এর মধ্যে মনে হচ্ছে সরকারটা আটকে যেতে পারে, মানে ওদের দলের আসন সংখ্যাটা আটকে যেতে পারে। সরকার কিন্তু এবারে বাংলা না, ভারতবর্ষের মানুষের সরকার হবে, সেটা এনডিএ সরকার হবে। রাম মন্দির না লোক ইন্ডিয়া সরকার হবে বললাম তো, যে আমাদের যে জোট সরকার, যে নামটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে, সেই সরকার হবে। আর লক্ষ্মী ভাণ্ডার, যথাপি লোকসভা নির্বাচন, কোনটা বেশি টিআরপি খাবে, আর লক্ষ্মীর ভাণ্ডার না রাম মন্দির? না, রাম মন্দির তো কখনোই খায়নি। আপনাকে মাথায় রাখতে হবে 2014 সালে, এটা মানুষকে বলতে হবে, 2014 সালে বিজেপি তাদের পুরনো নেতাগুলোকে সরিয়ে দিয়ে শুধুমাত্র আদবানির জন্যে নরেন্দ্র দামোদর মোদী তিনি প্রধানমন্ত্রী প্রজেক্ট হলেন। আমরা প্রথমে বারণ করলাম যে এইরকম লোকের হাতে যদি প্রধানমন্ত্রী হয়, দেশ কিন্তু সর্বনাশের দিকে চলে যাবে। কিন্তু অতীতে কখনো আমরা শুনিনি উনি যেভাবে, মানে আচ্ছে দিন আয়েগা, এই একটা স্লোগানকে সামনে, এই একটা কথাকে সামনে দাঁড় করিয়ে রেখে যে কথাগুলো উনি বলেছিলেন, 15 লক্ষ টাকা বিদেশ থেকে কালো ধন নিয়ে এসে প্রত্যেকটা ভারতবাসীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা প্রবেশ করিয়ে দেওয়া, বছরে 2 কোটি মানুষের চাকরি দেওয়া, কৃষকদের আয় 2 গুণ বাড়িয়ে দেওয়া, কৃষি ঋণ কমিয়ে দেওয়া, এই কথাগুলো তো কেউ আগে বলেনি, না কংগ্রেস বলেনি, না অন্য কোনো পার্টি বলেনি। সেই কারণে ভারতবর্ষের মানুষ এটাকে খেয়ে নিয়েছিল। আর সেদিন আয়েগা, সবাই জানে বোধহয় টাকা ঢুকে যাবে, এই যে একটা হাওয়া তৈরি করে দিয়েছিল,
এই হাওয়াতে 2014 সালে তারা হাওয়াতে জিতে গেল। 2019 সালে যখন লোকসভা নির্বাচন হয় তখন তো এবার বিরোধীরা চাপছে যে 6 মাস আগে লোকসভা নির্বাচন হবে, 2 মাস আগে, এই 2019-এ, তাহলে কি করতে হবে? তখন তো আর এই আজকের দিন আগে এই খবরটা বলবে না, তখন একটা এমন কিছু করতে হবে যাতে ভারতবর্ষের সম্পূর্ণ মানুষ সেদিকে ঢলে পড়ে। ঠিক তাই হলো, একটা জাতীয়তাবাদী হাওয়া তুলল। হঠাৎ করে বালুরঘাটে দেখলাম আমাদের 40 জন ভারতীয় সেনা বোম ব্লাস্টে মারা গেল আতঙ্কবাদীদের হাতে। আমিও তৃণমূল কংগ্রেস করতে পারি, আমারও তখন গাটা কড়কড় করছিল। যাদের জন্য আজকে আমরা নিশ্চিন্তভাবে রাত্রিরে ঘুমাতে পারি, আমাদের ভারতীয় সেনা, তারা যখন এই আতঙ্কদের দ্বারা মারা গেল, আমাদের তখন মনটা গড়গড় করছিল, রাগ হচ্ছিল। তারপর সার্জিক্যাল স্ট্রাইক করলো, এই স্ট্রাইক নিয়ে অনেক বিতর্ক আছে। যাই হোক, এই যে একটা জাতীয়বাদী হাওয়া তুলে দিল, এই হাওয়াতে মানুষ তখন দেখলো, হাওয়াতে বৈতরণী পার হয়ে গেল। 2024 আজকের দিনের হাওয়া নেই, জাতীয়বাদী হাওয়া নেই। এবার তুলতে হবে একটা ধর্মের উন্মাদনা। তারা হলে নির্বাচনের 2-3 মাস আগে রাম মন্দির তড়িঘড়ি করে ওপেনিং করে দিল। অনেকে আপত্তি ছিল, রাষ্ট্রপতিকে না ডেকে উনি রাম মন্দির করে দিয়ে একটা ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগাবার চেষ্টা করেছিল। রাম মন্দির সারা ভারতবর্ষ ধর্মীয় খাবে, কিন্তু উনি বুঝে গেছেন রাম মন্দির কিন্তু ভারতবর্ষের মানুষ খায়নি। উনি এটা জানেন 2019-এ ওনার যে হিন্দুগুলো বা গোপালের যে ভোটগুলো আছে সবটাই পেয়েছেন। উত্তরপ্রদেশে 80 জায়গা 75 ওপর ভোট পেয়েছেন। আপনার গুজরাট, আপনার মধ্যপ্রদেশ, আপনার রাজস্থান, এগুলো থেকে ওঠার আর কিছু নেই, নাবার পালা। সেই কারণে উনি নির্বাচনের 3-4 মাস আগে দক্ষিণ ভারতে খুব ঘোরাঘুরি করছেন। তামিলনাড়ু, কর্ণাটকা, কেরালা কেন ঘুরছেন? প্রত্যেকটা মন্দিরে মন্দিরে ঘুরছেন, যাতে দক্ষিণ ভারত থেকে কিছু আসন এবার তারা পায়। আর নজর দিয়েছেন আমাদের পূর্ব ভারতের দিকে, বাংলা, ত্রিপুরা, আসাম, মেঘালয়, মণিপুর দিকে নজর দিয়েছে। যে ভোটগুলো যদি খামতি হয়, যে আসনগুলো যদি খামতি হয়, সেগুলো তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে। প্রথমে সে বললো 35 অমিত শাহ, পরে বলছে 30। সেই কারণে বিধানসভার মতো লোকসভা তো তারা ডেলি প্যাসেঞ্জার করছে, এখান থেকে নেবার তাদের একটা ব্যবস্থাপনা তারা জেনে গেছে। তারপরে যখন রাম মন্দির যখন খেলো না, তখন ওরা চালু করলো সিএ চালু হয়েছিল, কিন্তু তার প্রস্তাবিত ছিল, চালু করার ব্যবস্থা ছিল না, হট করে সিএ চালু করে দিল। সিএ চালু করাতে মনে করেছিল যে আমরা বোধহয় মতুয়া বা নমশূদ্র সম্প্রদায় যে মানুষের ভোটটা আমরা পাবো, বা সিএকে দাঁড় করিয়ে পশ্চিমবাংলা হইয়াই করে মানুষ ভোট দেবে, আসামে হইয়াই করে মানুষ ভোট দেবে। আজকে সিএ প্রায় 2 থেকে 2.5 মাস হতে চললো, এখনো পর্যন্ত সিএর জন্য কেউ আবেদন করেনি। না মতুয়া সম্প্রদায় করেছে, না মতুয়া বা নমশূদ্র সম্প্রদায় মানুষেরা করেছে, কিংবা বিজেপি বা তার সমর্থক যারা আছে তারা কিন্তু আবেদন করেনি। তার কারণ মানুষ বুঝে গেছে, ভয়টা বুঝে গেছে, বিপদটা বুঝে গেছে, যে আসামে যেমন 40 লক্ষ মানুষকে পাঠিয়েছিল ডিটেনশন ক্যাম্পে, সেখানে পাঠিয়ে দেবে। তা সিও খেলো না। আমাদের সিএ প্রক্রিয়া নিয়ে আমাদের আপত্তি। আমাদের ব্যাপার হচ্ছে যে মানুষের কাছে রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, অনেকের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স, অনেকের ক্ষেত্রে পাসপোর্ট হয়ে গেছে, তারা কি করে, তারা তো দেশের নাগরিক আছে। কিন্তু আমাদের যে কথাটা, সে কথাটা সত্য প্রমাণিত হলো। আমাদের শ্রীরামপুরে লোকসভা নির্বাচনে অমিত শাহ এসে তার দলকে সমর্থিত করার প্রার্থীকে ভোট চাইবার এসে যে জনসভা তিনি বক্তব্য রেখেছেন, তাতে তিনি বলেছেন যে মতুয়ারা হচ্ছে শরণার্থী। মতুয়া নাকি শরণার্থী? আমরা বলি মতুয়ারা কখনো হতে পারে না শরণার্থী, সব তাদের কাছে আছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী ভারতবর্ষের মাটিতে যে সুখ, যে সুবিধে, যে অধিকার নিয়ে তারা বসবাস করছে, একইভাবে সে অধিকার দাবিরা কিন্তু মতুয়া সম্প্রদায়ের মানুষ, তারা কিন্তু শরণার্থী নয়। আমরাই বলছি প্রধানমন্ত্রী একটা নোটিফিকেশন জারি করে বলুক, যদি স্বচ্ছ থাকে, উদ্দেশ্য যদি ঠিক থাকে, যে আমরা নিঃশর্তভাবে নাগরিকত্ব দেবো,
কিন্তু আমরা এনআরসি চালু করব না পশ্চিমবাংলার বুকে। তাহলে আমি আপনাকে বলছি, তৃণমূলের কে নেতা বা কর্মী এনআরসি সমর্থন করুক না করুক, আমি কিন্তু এনআরসি ভুল বললাম, সিএ কে সাপোর্ট করুক না করুক, আমি কিন্তু সাপোর্ট করব। তারাই কিন্তু বলতে হবে, সরকারিভাবে নোটিফিকেশন জারি করে বলতে হবে যে আমরা সিএ করব নিঃশর্ত, ওই সমস্ত মানুষদের জন্য দেবো নাগরিকত্ব, এনআরসি চালু করব না। বলতে পারবে না। এনআরসি সিএ খেলো না, শুরু হলো সন্দেশখালী। আমার ভাবতে অবাক লাগে, যে ঘটনা ঘটেছে নিন্দনীয় ঘটনা, কিন্তু সন্দেশখালী ঘটনা নিয়ে আপনার দুটি কক্ষে, লোকসভা এবং রাজ্যসভা, সন্দেশখালী নিয়ে প্রধানমন্ত্রী বিবৃতি দিচ্ছে। উনি বলছেন সন্দেশখালী মহিলাদের যা হয়েছে, অত্যাচার হয়েছে, যে নির্যাতিত হয়েছে, তাতে নাকি ভারতবর্ষে নাকি নড়ে গেছে। আপনি আমাকে বলুন, একটা মানুষ ওখানে নিহত হয়েছে, কেউ মারা গেছে। সন্দেশখালীতে কোনো একটা বিষয়, একটা তদন্ত করতে সিবিআই গেছিল, হানা দিয়েছিল যার বাড়িতে, সেখানে কিছু লোকের বিক্ষোভ হয়, একটা অশান্তি হয়, তারপর তারা চলে যায়। পরবর্তীকালে কিছু অভিযোগকারী অভিযোগ করে যে কিছু কিছু ঘটনা ঘটেছে। আমাদের সরকার তো সেটাকে প্রশ্রয় দেয়নি। তারপর হাইকোর্ট যখন বললো তাকে ধরেছে। এ তো আমাদের সরকারি, এ রাজ্যের পুলিশ তাকে তো ধরেছে, গ্রেপ্তার করেছে। এখন তার সব পরিবার জেলখানার মধ্যে বন্দী হয়ে পড়ে আছে। তবুও নিন্দা করি, কিন্তু আমাদের বলতে ইচ্ছা করে সেই মানুষটাকে, যিনি বলছেন সন্দেশখালীকে কেন্দ্র করে ভারতবর্ষ নাকি নড়ে গেছে। আজকে ডবল ইঞ্জিন সরকার মণিপুরে গত 2 থেকে 2.5 মাস ধরে যেভাবে মণিপুর জ্বলল, 100-র ওপর মহিলা মৃত্যু হলো, অগ্নিসংযোগ হলো, লুটপাট হলো, এত আধা সামরিক বাহিনী সেখানে গিয়ে 2 মাস ধরে আপনার মণিপুরকে শান্ত করতে পারলো না। প্রধানমন্ত্রী কখনো পার্লামেন্টে দাঁড়িয়ে মণিপুর সংক্রান্ত একটা কথা বলেছে? ওখানকার মানুষকে আশ্বাস দেওয়ার জন্য একটা কথা বলেছেন? বিরোধীরা আমরা ক্রমাগত বলাতে উনি 80 দিনের পরে পার্লামেন্টের বাইরে 3 মিনিটের একটা বক্তব্য দিয়ে চলে গেলেন। যখন মণিপুর জ্বলছে উনি তখন বিদেশ সফর করছেন। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার স্ত্রী তাকে নৈশ ভোজন খাওয়াচ্ছে, তাদের সুখ্যাতি করছে। উনি মণিপুরে গেছেন। আমরা কি এই প্রধানমন্ত্রীকে চাই? উনি একটা সন্দেশখালীকে নিয়ে সারা ভারতবর্ষের কাছে পশ্চিমবাংলার যে গরিমা, পশ্চিমবাংলাকে বদনাম করার যে চেষ্টা, এটা প্রকাশ্য জলের মতো। তাহলে আপনাকে মণিপুর নিয়ে কিছু বলতে হতো তো। এগুলো মানুষ জানে, দেখেছে যে পশ্চিমবাংলা থেকে কিছু ভোট আমরা পাবো, একটার পর একটা চেষ্টা করছে, কিন্তু মানুষ এখানে খাবে না। উন্নয়নের কথা বলছে। আজকে ভারতবর্ষকে যে পুঁজি, ভারতবর্ষের মানুষের স্বাধীনতার পরে যে কষ্টযুক্ত মানুষের যে অর্থনৈতিক বুনিয়াদ তৈরি করেছিল, আজকে 1969 সালে রাত্রিবেলা 14টা বেসরকারি ব্যাংকে ইন্দিরা গান্ধী রাষ্ট্রতে করে দিল। আজকে সেই ব্যাংকগুলো ছিল বলে ভারতবর্ষ অর্থনীতি মরে যায়নি, কিন্তু শুয়ে পড়েছে। তার কারণ হচ্ছে এই ব্যাংকগুলো দিউলিয়া হলো এই নরেন্দ্র মোদীর আমলে। প্রত্যেকটা ব্যাংকের নাম চেঞ্জ হয়ে গেছে, 3-4টে ব্যাংকের নিয়ে মার্চ করলো। তার কারণ ব্যাংকগুলো 15 লক্ষ কোটি টাকা বিভিন্ন শিল্পপতিকে লোন দিয়েছে, সেই টাকা রিকভার করতে পারছে না। আমার আপনার বাড়ির একটা শিক্ষিত ছেলে কোনো একটা জায়গায় ছোট একটা ব্যবসা করবে, আপনি পারবেন লোন নিতে? আপনার জুতো খুলে যাবে। কিন্তু তারা এই ব্যাংকগুলো এই সমস্ত জালিয়াতি শিল্পপতিদের কাছে ভারতবর্ষের কোটি কোটি টাকা লোন দিয়ে আজকে ভারতবর্ষের অবস্থা হয়ে গেছে। দুটো সরকারের জন্ম হয়েছিল, একটা 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলা তৃণমূল সরকার, আর একটা হচ্ছে নরেন্দ্র মোদী সরকার 2014 ভারতবর্ষে ক্ষমতা এলো। আমরা 2 বছরে চালু করলাম কন্যাশ্রী, ওরা 2 বছর চালু করলো নোটবন্দি। নোটবন্দি চালু করলো কি না, কালো টাকা উদ্ধার করতে হবে, 500 টাকা 1000 টাকা বন্ধ করে দিল, মানুষকে 2 মাস ধরে লাইনে দাঁড় করিয়ে দিল, কত মানুষের মৃত্যু হলো। সমস্ত টাকা কিন্তু আরবিআইতে জমা পড়ে গেল 1% ছাড়া, 99.3% টাকা কিন্তু ঘরে ঢুকলো। আর নতুন নোট ছাপাতে গেলে যে হাজার 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 কোটি টাকা খরচা হলো, এই টাকাটা কাদের টাকা? আপনি বলছেন উন্নয়নের কথা বলছেন, আজকে বিদেশ সফর করা। আজকে আপনি বলুন তো, আজকে নতুন করে সংসদ ভবন তৈরি করার জন্য 4000 কোটি টাকা খরচা করলো, রাম মন্দিরের জন্য 3000 কোটি টাকা খরচা করলো। আপনি
সর্দারভাই প্যাটেলের মূর্তি করার জন্য 3,000 টাকা খরচা করছেন। আজকে তার ব্যক্তিগতভাবে বিভিন্নভাবে প্রধানমন্ত্রী সরকারি অর্থ বিল থেকে অর্থ তজদজ করে নিজের তার এত টাকা খরচা করছেন। আর বাংলায় 100 দিনের টাকা তিনি দিচ্ছেন না, বাংলায় আবাসের জন্য 3 পয়সা দিচ্ছেন না। প্রতিহিংসা রাজনীতি। তার কারণ হচ্ছে 2021 সালে বাংলা চেয়েছিল দখল করতে, 200 আগলিবার 200 পার কথা বলেছিল, তারা পারেনি বাংলাকে। তাই রাজনৈতিকভাবে দেউলিয়া করার চেষ্টা, বাংলাকে বদনাম করার চেষ্টা, প্রতিহিংসা রাজনীতি করার চেষ্টা, এ তো প্রকাশ্য পরিষ্কার জলের মতো দেখা যাচ্ছে এইগুলো। আমরা চাই রাজনৈতিকভাবে আমাদের বিরুদ্ধে কথা বলুক, ভালো হবে, কিন্তু এই বিভিন্নভাবে মিথ্যা কথা, একটা জুমলা সরকার, একটার পর একটা মিথ্যা কথা, অতীতে কোনো প্রধানমন্ত্রী কাজ করেনি, কিন্তু মিথ্যা কথা বলেনি। কিন্তু টিএমসির দুর্নীতি, এই যে একের পর এক প্রথম শ্রেণীর নেতাদের জেলে যাওয়া, তো এটা বিজেপির উন্নয়নের পালে হাওয়া দেওয়ার মতো হচ্ছে না? না, এর সাথে তো বিজেপির কোনো সম্পর্ক নেই। দুর্নীতি যদি কিছু হয়ে থাকে তার জন্য আমি বলছি কিছু কিছু ক্ষেত্রে ঘটনা যে ঘটেছে এখনো প্রমাণিত হয়নি, কিন্তু তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, আইনি ব্যবস্থা চলছে। হ্যাঁ, কিছু মানুষের মধ্যে প্রশ্ন থাকতেই পারে, থাকাটা উচিত, কিন্তু মানুষকে তার পাশে মানুষ এটাও ভাবছে যে আমরা যে ঘটনা ঘটছে নিন্দনীয়, কিন্তু যারা এই কথাগুলো বলছে তারা তো আরো বেশি নিন্দনীয় কাজ করছে। তারা তো পুরো দেশটাকে বেছে দিচ্ছে, রাষ্ট্রায়ত্ত শিল্পগুলোকে বেছে দিচ্ছে, ব্যাংক বিমা থেকে। আর বিরোধীরা বলছে তৃণমূল পশ্চিমবঙ্গটাকে বেছে দিচ্ছে। না, পশ্চিমবাংলাকে তৃণমূল কংগ্রেস বেচছে না, এটা বিরোধীদের বলতে হয়, তারা বলছে যে তৃণমূল কংগ্রেস। ইডি সিবিআই যে 36,000 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে, তার 70% টাকা যারা জেলে আছে তাদের থেকে নেওয়া, কি বলবে এই বিষয়ে? শুধু আমাদের পশ্চিমবাংলা বলে কথা না, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ইডি সিবিআই ঘোরাঘুরি বেড়াচ্ছে। আপনাকে আগেও বলছি, সিবিআই কিংবা ইডি এরা হচ্ছে কেন্দ্র সরকারের তোতা পাখি, কেন্দ্র সরকারের ছাড়া এরা চলতে পারে না। প্রতিহিংসা রাজনীতি করছে, টাকাগুলো উদ্ধার করেছে, ভালো। আমি বলছি, আজকে যদি বিজেপি লোকসভা নির্বাচন থেকে তো হারবে নিশ্চিত, যেভাবে তারা বিরোধীদের ইডি সিবিআই ইনকাম ট্যাক্স দিয়ে হেনস্থ করছে, যে ফর্মুলা তারা চালু করেছে, যে পথ অবলম্বন করে বিরোধীদের কণ্ঠ রোধ করছে। আজকে আপনি আমাকে বলুন, ঠিক আছে পশ্চিমবঙ্গে ঘটনাগুলো ঘটছে, আমি তর্কের খাতিরে ধরে নিলাম এগুলো করছে, কিন্তু বিজেপি। আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, একটা পৌরপিতা, আপনি মনে করছেন কি পার্থ চ্যাটার্জি ঠিক না ভুল, জ্যোতিপ্রিয় মল্লিক ঠিক না ভুল, অনুব্রত মণ্ডল ঠিক না ভুল? যেহেতু এটা বিচারাধীন ব্যবস্থার মধ্যে দিয়ে আছে, আইনতভাবে এদের ওপরে এখনো কেসকামারি চলছে, ওদেরকে লকআপে নিয়ে গেছে, এটা সত্য কথা, কিন্তু ও দোষী আমি তো সে কথা বলতে পারবো না। কিছুদিন আগে পর্যন্ত, গতকাল পরশু দেখলাম দুজন নাকি জামিন পেয়েছে। তা আমার কাছে প্রশ্ন হচ্ছে, আমি এটা চাই যারা দোষী তাদেরকে অবিলম্বে দোষী সাব্যস্ত করে তাদের যা করণীয় সেটা করুক। আমি বলতে পারি যে এইসব ব্যাপারে এদেরকে ধরেছে, এদের ওপর বিচার হচ্ছে, বিচার ব্যবস্থার প্রতি আমাদের শ্রদ্ধাশীল আছে, ভরসা আছে। বিচার যদি মনে করে দোষী সাব্যস্ত করলে এদের যা হবে তাই হবে। আমার দল কখনো এগুলো বলেনি করতে। আমি দীর্ঘদিনের, আমার পরিবার কাউন্সিলর, আমি এবারে হয়েছি কাউন্সিলর। আমি যদি ব্যক্তিগতভাবে কারোর টাকা যদি আত্মসাৎ করি, সেটা আমার ব্যাপার, দলের তো কোনো ব্যাপার নয়। দল আমাকে বলেছে এগুলো কাজ করতে, কেউ যদি কিছু করে থাকে সে বুঝবে। দলেরও তো দরকার মনিটরিং করা, দলের দরকার মনিটরিং করা। দল জানে আমাকে এখানে কাউন্সিলর করে। প্রশান্ত কিশোরকে যখন অভিষেক ব্যানার্জি এনেছিল, তখন প্রশান্ত কিশোর কিন্তু বিভিন্ন লিস্টে বলে দিয়েছিল, বিভিন্ন জায়গা থেকে এই যে সম্পত্তি দ্রুত হারে বৃদ্ধি, প্রশান্ত কিশোর বলেছিল এত টাকা তারা পেলো কি করে যে জেলায় এত বড় বড় বাড়ি তৈরি করতে পারছে, এটা কিন্তু প্রশান্ত কিশোর বলেছিল। তারপরেও কোনো রকম ভাবে সেইগুলোকে মনিটরিং করা হয়নি। না, করা হয়নি সেটা না, করা হয়েছে, করা হচ্ছে। শুদ্ধিকরণ তো একদিনে তো হয় না। এই সমস্ত ঘটনার পর থেকে
দল অনেক কিছু ভাবনা চিন্তার মধ্যে আছে। আমি বলছি আগামী দিন দেখুন যে আগামী দিনের এই সমস্ত ঘটনাগুলো আপনাকে পুনরায় আমাদের কাছে বলতে হবে না, বাংলার মানুষকে আমরা বলবো না। যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো আগামী দিন তৃণমূলের কাছ থেকে হয় বলে আমাদের মনে হচ্ছে না, কারণ দল অটোমেটিক্যালি মানে দল ভুল করেছে এটা দল তো ভুল করেনি। আবার কথা বলছি, দল ব্যক্তি ভুল করেছে, কিন্তু দল মনিটরিং করে। মনিটরিং করেনি কি মনিটরিং করেছে এটা তো অনেক দূরের ব্যাপার, বলতে পারবো না। তবে যাদের ওপর দল বিশ্বাস করেছিল, যাদের ওপর দল নির্ভর করেছিল, তো নির্ভর করতেই তো একটা হয়। আপনি পরিবার যদি প্রধান হন, তো আপনার তো পরিবার সদস্য, আপনার স্ত্রী, আপনার সন্তানরা বাবা বিশ্বাস তো করবেই। বাবা যদি কোনো অন্যায় কাজ করে থাকে, তার প্রাপ্ত ছেলেমেয়েরা নেবে না। সেই কারণে দল একের জায়গা দুবার, দুয়ের জায়গা তিনবার, যখন বারবার ঘটনা দু একটা ঘটেছে, দল সবটা নজরে রেখেছে, সবটা নজরে রেখেছে। আগামী দিন আপনাকে বলছি এরকম কোনো ঘটনা আর ঘটবে না। যে ঘটনাগুলো ঘটে গেছে, যারা এই কাজগুলো করেছে তারা লকআপের মধ্যে আছে। দীর্ঘদিন যাবৎ তাপস রায় এই অঞ্চলের বিধায়ক ছিল এবং গুটি কতক উত্তর বরানগর বলতে পারেন যে গুটি কতক যে পৌরপিতা যাদেরকে নিয়ে তাপস রায় বিভিন্ন রকমের কাজ করতো বা যাদেরকে সেই রাজনৈতিক গুরুত্ব দিত, এই যে তাপস রায় যে এতদিন ধরে উত্তর বরানগর যখন প্রচারে দেখেছি আমি তাপস রায়কে বিভিন্ন জায়গায় প্রচারে যেত, যাদেরকে নিয়ে উত্তর বরানগরে গোষ্ঠী কয়েক পৌরপিতা পৌরমিতাকে দেখেছি যাদেরকে নিয়ে তাপস রায় প্রচারটা বেরোতো, তার মধ্যে থেকে তুমি অন্যতম ছিলে। বিজেপির সংগঠন এই লোকসভা নিয়ে যখন আমরা আলোচনা করছিলাম বা তুমি তুলে ধরলে যে বিজেপির এই জিনিসগুলো ভুল রয়েছে, যার জন্য বিজেপি হয়তো সেইভাবে এইবারে পশ্চিমবঙ্গের পক্ষ থেকে সংখ্যাগরিষ্ঠতায় আসতে পারবে না, কিন্তু খুব কাছের লোক মানে অভিভাবক হিসেবে তোমরা দেখতে তাপস রায়কে। আজকে সেই তাপস রায় বিজেপিতে গেল, তার কারণ হচ্ছে কি, যখন বাড়িতে তাপস রায় বলছে যখন ইডি সিবিআই তদন্ত আসতে, তখন উপর মহল তাপস রায়কে একটা কল পর্যন্ত করেনি এবং তাপস রায় বলছে এটা প্রি প্ল্যান, মানে তাপস রায়কে এটা এই যাতে কলুষিত করা যায়, তার জন্য কালিমালিপ্ত করা যায়, তো তার জন্য এই ঘটনাটা করানো হয়েছে এবং উপরমহল সবকিছু জানতো। আর যে দলের বিষয়ে তাপস রায় বলছে সেই দলেই তুমি এখন বর্তমানে পৌরপিতা, তো এই বিষয়টা নিয়ে তুমি কি বলতে চাও? প্রথমে বলি যে তাপসদা বরানগরে কোন কাউন্সিলর অভিভাবক আমি জানি না, কিন্তু অন্তত গৌড়জানার অভিভাবক তাপস রায় রয়। তাপস রায়কে দেখে গৌড়জা রাজনীতি করিনি, অধীনে কখনো কাজও করিনি। উনি বরানগরে ঢুকেছেন 2011 সালে, আর 2000 সালে আমার মিসেস এই ওয়ার্ডে কাউন্সিলর হয়েছে। 2015-তে আমার মিসেস এই ওয়ার্ডে কাউন্সিলর হয়েছে। 2010-এ আমার মিসেস এই ওয়ার্ডে কাউন্সিলর হয়েছে। 2010-এ আমরা পৌরসভা দখল করেছি মানুষের ভোটের মধ্যে দিয়ে। বরানগর মিউনিসিপ্যালিটি তৃণমূলের পৌরসভা 2010-এ হয়েছি। উনি 2011-এ ঢুকেছেন বরানগরে। উত্তর বরানগরে উনি যখন এলেন, মানে যখন ঢুকলেন বরানগরে, উত্তর বরানগরে যে কর্মী সভা হয়েছিল সেটা আমার ওয়ার্ডে হয়েছিল। আলমবাজার মিলন বিয়েবাড়িতে করেছিলাম। আমাদের জন্য তাপস রায় হয়েছে, তাপস রায়ের জন্য বিনা দাস বা গৌড়জানা হয়নি। আমাদের জন্যই ওনাকে, তাপস রায়কে জিতিয়েছি আমরা। আমাদের কথাতেই ওয়ার্ডের মানুষকে ভোট দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা দেখে মানুষ ভোট দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে দেখে মানুষ ভোট দিয়েছে। 2000 সালে আমাদের সাংসদ দমদমে চলে এসেছে, 2010-এ আমাদের ভোট চলে এসেছে, আর 2011-তে ওনাকে জিতিয়েছি আমরা। অর্থাৎ আমাদের দ্বারা তাপস রায়ের দ্বারাতে কখনো বিনা দাস জানা বা গৌড় জানা হয়নি। একদম যে কথাটা বললো রাজনৈতিক দিক থেকে যথেষ্ট তাৎপর্য রয়েছে। আমার মনে হয় যে ওনার এই বক্তব্যটা বরানগরে বা যারা রাজনীতির সাথে যুক্ত বা সাধারণ লোক এই বিষয়গুলোকে এখন মানুষ খুব কম চিন্তা ভাবনা করে, ভিতরে না গিয়ে চিন্তা ভাবনা করে। তোমরা এতদিন রাজনৈতিক ব্যক্তিত্ব, এতদিন রাজনীতির সাথে থাকলে এবং তোমাদের দ্বারা তোমরা যেটা একটুখানি বললে তাপস রায় এসতে বরানগর পশ্চিমবঙ্গের বুকে রাজনীতিতে অন্য মাত্রা দেয়, যেখান থেকে একটা সময় জ্যোতি বসুও এখান থেকে দাঁড়িয়েছিল। তো এই রাজনীতির বরানগর রাজনীতিতে সিপিএমের যেমন প্রভাব রয়েছে, কংগ্রেসের যেমন প্রভাব রয়েছে, তৃণমূলের যেমন প্রভাব রয়েছে, কিন্তু অরাজনৈতিক ব্যক্তিত্ব বরানগরের থেকে এতদিন কোনোদিনও ওঠেনি, বা বরানগরের যে শিক্ষিত কাউন্সিলরের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করা অরাজনৈতিক ব্যক্তিত্ব এই প্রথমবার এলো। তো সেই জায়গা থেকে বিরোধীরাও বলছে এবং বরানগরবাসী জানতে চাইছে যে একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব এবং তার সাথে সাথে তার একটা পরিচয় আছে, সে
সেলিব্রিটি ছিল, যদিও বা অনেকে বলছে সে একটাই তো অভিনয় করেছে, তারপরে তো আর সেভাবে অভিনয় করেনি। তো সেই বিষয় থেকে বলছি যে এইবারে যে বিধায়ক হিসেবে নমিনেশন হয়েছে তোমার এখানে, যে যিনি দাঁড়িয়েছেন, তাকে মানুষ কেন গ্রহণ করবে সেই বিষয়ে যদি একটু কথা বল। না, তাপসদার ব্যাপারে আমার সম্পূর্ণ বলা হলো না, তুমি নিয়ে চলে গেলে। কথা হচ্ছে তাপসদা কখনো বিধানসভায় একবারে বেশি কখনো জেতেনি, না জিতেছে বড়বাজারে, না জিতেছে বিদ্যাসাগরে। বরানগরী তাকে আমরা 3বারের বিধায়ক বানিয়েছি। উনি ছিলেন 3বারের বিধায়ক, 2011, 2016 এবং 2021-এ। তাপসদা কখনো এমন একটা ব্যক্তিত্ব অত আমার নজরে, যারা তার পাশে ঘুরঘুর করে জানি না, তাদেরকেই তিনি বেশি গুরুত্ব দিতেন। তিনি সারা বরানগরে, আমার মনে হয় আমার মতো অনেকেই হয়তো আছেন, আমি বলছি 8 নম্বর ওয়ার্ডে তাপসদা একটা পয়সা তার এমপি এমএলএ ল্যাডে আমার ওয়ার্ডে তিনি দেননি। কি বলছি, এটা তো মানে বিশাল মানে ব্রেকিং নিউজ। এটা রেকর্ডিং করে চাও। মানে 10 বছর উনি এইখানে বলছি তাপসদা 13 বছর, 13 বছর, তাপসদা 13 বছরে বরানগরে 8 নম্বর ওয়ার্ডে একের অধিকবার বীণা দাস জানা, আমি তাপসদাকে লিখিতভাবে ডিমান্ড দিয়েছি, কিন্তু তাপসদা কোনো ওয়ার্ডকে একের অধিকবার, কোনো ওয়ার্ডকে আর তারও বেশি বিভিন্ন রকমভাবে এমপি ল্যাডের টাকা দিয়েছে, কিন্তু আমার এমএলএ ল্যাডের টাকা দিয়েছে, কিন্তু তার বিধায়ক ফান্ড থেকে তাপস রায় বরানগরে অন্তত 8 নম্বর ওয়ার্ডে একটি দানা পয়সা দেয়নি 8 নম্বরের উন্নয়নের স্বার্থে। পরিষ্কার করে বলছি, পরিষ্কার করে বলছি। তবুও তাপস রায়কে আমরা 8 নম্বর ওয়ার্ড থেকে তিনবার বহু ভোটে জিতিয়েছি। ওয়ার্ড থেকে নয়, প্রতিটা পার্ট ধরে ধরে তাপস রায় জিতেছে। কারণ ব্যক্তি তাপস রায় নয়, দল আমাদের সবটা। আমি পরিচিত হয়েছি দলের জন্যে। আবার বলছি, উনি কার অভিভাবক আমি জানি না। আমি রাজনীতিতে অভিভাবক যদি হয়ে থাকে, যার জন্য আমি আজকে কাউন্সিলর হয়েছি, মানুষ আমাকে চিনেছে, তিনি আমার পেছনের দিনে ছবি, মাতৃ সমতুল্য। যত দিন আমি বাঁচব তত দিন এই কথা বলবো। আর দল কখনো চিরদিন, আমিও আশা করব না যে আমাকে আজীবন আমাকে টিকিট দেবে। আজকে দল মনে করেছে আমাকে টিকিট দেবে, কাল যদি দল যদি মনে করে আমার থেকে যদি কাউকে ভালো পায়, দল নিশ্চয়ই করবে, তাকে জেতাবার দায়িত্ব হচ্ছে আমার। কিন্তু দল কি করলো, আমি গোসা হয়ে আমাকে মন্ত্রিত্ব দিল না, আমাকে পদ দিল না। তাপসদা কখনো বরানগরকে ভালোবাসেনি। তাপসদা ভালোবেসেছে উত্তর কলকাতাকে। যদি বরানগরকে ভালোবাসতো তাপস রায় কিন্তু যেত না। আর বলছেন ইডি সিবিআই ব্যাপার, আমাদের সর্বোচ্চ যিনি সাধারণ সম্পাদক তাকেও বহুবার ইডি ডেকেছে, তিনিও ঘন্টার পর তিনি গেছেন, হাজিরা দিয়েছেন। সুতরাং উনি বহুবার বলেছেন, আজকে যে দলের হয়ে তিনি আজকে প্রার্থী হয়েছেন, গত বিধানসভা নির্বাচনগুলো তাপস রায় যে ভাষাতে বিজেপিকে আক্রমণ করেছে, আমার দুর্ভাগ্য আমার ওয়ার্ডে এসে, আমার নির্বাচনী জনসভাতে বা বরানগরে বিভিন্ন জনসভাতে বিজেপিকে যে ভাষায় তাপসদা আক্রমণ করেছে, যদি আমরা রেকর্ডিং করে রাখতাম, তাহলে আমাদের নির্বাচনীতে বলতে কিছু বিশেষ হতো না, শুধু রেকর্ডটা চালিয়ে দিতাম নরেন্দ্র মোদী সম্পর্কে, বিজেপির সম্পর্কে। তাপস রায়ের যে বক্তব্য, সেই বক্তব্য যদি রেকর্ড নেই আমাদের কাছে, তাই বলতে পারছি না। উনি করেছেন এই যে দল বদল, এই তৃণমূল থেকে বিজেপি, অর্জুন সিংহ বলতে পারেন যে বিজেপি থেকে আবার তৃণমূল, তৃণমূল থেকে আবার বিজেপি, এই যে দল বদলের খেলা, তো কোনো একটা জায়গায় মনে হচ্ছে না লিডারশিপের ওপর মানুষের ধারণা বদলাচ্ছে বা অনীহা জেগে যাচ্ছে? এটা অনেক বড় প্রশ্ন। আমরা খুব ছোট জায়গাতে কাজ করি, বরানগর মিউনিসিপ্যালিটি একটা ওয়ার্ডেই আমরা পড়ে থাকি, এবং 2000 সাল থেকে
বা তারও আগে দল তৈরি হওয়ার পর থেকে এখনো পর্যন্ত এই ওয়ার্ডটা জিতে আসছে। আমরা মনে করি যে মাটি কামড়ে পড়ে আছি বলেই আমরা যে কোনো নির্বাচন, বিধানসভা বলুন, লোকসভা বলুন কিংবা পুরসভা বলুন, আমরা জিতি। কোন লোকসভা, কোন সাংসদ, কোন বিধানসভার সাংসদ তারা দলত্যাগ করেছে, কী কারণে করেছে, সেটা কাগজে প্রকাশিত হয়, আপনিও জানেন আমিও জানি। এই সমস্ত বড় বড় কথা যারা দলে ওদেরকে নেয়, যারা টিকিট দেয়, তাদের ব্যাপার। এই বিষয় আমি বলা মানে, কারণ আমাদের এই বিষয় দলের সর্বোচ্চ নেত্রীরা বলে দিয়েছেন। আমার মনে হয় দলের সর্বোচ্চ নেতা নেত্রী যে কথাগুলো বলে, আমাদের মতন একদম ছোট একটা পকেটে কাজ করা যারা দায়িত্ব আছি, সেই কথাটা বলাটা বোধহয় ঠিক নয়। সজল ঘোষ বলছে সায়ন্তিকাকে ভোটের পরে আর খুঁজে পাওয়া যাবে না। তো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বিরোধী দলের থেকে পদপ্রার্থী কি বলবে এই বিষয়টা নিয়ে? সজল ঘোষের বাবা প্রদীপ ঘোষ দীর্ঘদিনের কলকাতা কর্পোরেশনের উনি কাউন্সিলর ছিলেন, অনেক পদ উনি হোল্ড করেছেন। বাবার সত্যিই তিনি রাজনীতিতে আসা, সংগঠন করেছেন। উনি 50 নম্বর ওয়ার্ডে এবারে জিতেছেন, তার আগে বেলেঘাটা দাঁড়িয়েছিলেন, হেরে গেছে। যেহেতু ওয়ার্ডটা বাবারই বা পরিচিতি ওয়ার্ড বলে উনি জিতেছেন, বেলেঘাটাতে উনি হেরে যাওয়ার পরে বেলেঘাটা মানুষকে জিজ্ঞাসা করুন যে সজল ঘোষ হেরে যাওয়ার পরে একবারে বেলেঘাটাতে উনি গিয়েছিলেন কিনা। আমাদের যিনি প্রার্থী, তিনি অল্প সময় বাঁকুড়া সদরে উনি তাকে বিধানসভা পাঠিয়ে দিয়েছিল। খুব সামান্য ভোটে, 775 ভোটে উনি হেরেছেন। একটা গ্রামীণ অঞ্চল, সেখানে উনি 3 বছর পরে কিন্তু কাজ করেছেন। 3 বছর পরে কাজ করেছেন, পরবর্তীকালে তাকে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে পাঠিয়েছেন। যেহেতু বিধায়ক তিনি চলে গেছিলেন, তো যে ভদ্রমহিলা, তিনি বিধায়ক না হয়ে রাজনৈতিক সেই অর্থে ওনার ব্যাকগ্রাউন্ড তো কিছু নেই, উনি পড়ে থাকতে পারেন। বাঁকুড়াতে মাটি কামড়ে মানুষের স্বার্থে লড়াই করেছেন, তো সেই ব্যক্তি বড়নগরে জিতবেন এবং বড়নগরের যেভাবে উন্নয়ন হবে, আমি আপনাকে বলছি যে বিধায়ক গেছেন, তিনি কিন্তু সেভাবে কিন্তু তৎপর দেখাতে পারেননি। উন্নয়ন তো হয়েছে, আমরা ছিলাম বলে হয়েছে, সাংসদ ছিল হয়েছে, দল ছিল বলে হয়েছে। আমি বলছি উনি 13 বছরে যা করেছেন, ইনি 5 বছর দেখুন না কি হয়। সজল ঘোষ বলছে যে সায়ন্তিকাকে হারানোর জন্য কাউন্সিলররাই দায়ী, মানে সেভাবে খাটবে না, বসে যাবে, সেইভাবেই নাকি সায়ন্তিকাকে এবারে বিধানসভায় বরানগরের গোষ্ঠীদ্বন্দ্ব বা অন্তর্দ্বন্দ্বের জন্য এই সায়ন্তিকাকে হারতে সহযোগিতা করবে। তার কারণ হচ্ছে যে এইবারে যে প্রার্থী রয়েছে অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জির ডাইরেক্ট প্রার্থী রয়েছে, তার থেকে বরানগরে বিভিন্ন দুর্নীতি হচ্ছে, সেই দুর্নীতির খবর ডাইরেক্ট যাতে ওপর মহলে না যায়, তোর জন্য সেই লাইনটাকে কেটে দেওয়ার জন্য সায়ন্তিকাকে বরানগরের পৌরপিতা বা পৌরমাতারা সেইভাবে জেতার জন্য সহযোগিতা করবে না। আমি শুনতাম যে বোধহয় সজল ঘোষ একজন রাজনীতি করা ছেলে, ও কবে থেকে জ্যোতিষ জানি না আমি। ভালো, নির্বাচন এখনো হলো না, ফল প্রকাশিত হলো না, উনি কাউন্সিলররা ওনার হয়ে খাটছেন না, ওনাকে অসহযোগিতা করবেন, কাউন্সিলর ওনাকে হারিয়ে দেবেন, এই সমস্ত গল্পগুলো বলে উনি ওনার দলের কর্মীদের মনোবলটা বাড়াচ্ছেন। উনি ওনার দলের কর্মীকে শুধু মনোবলটা বাড়াবার জন্যই উনি কথাগুলোকে বলতে হচ্ছে। তা না হলে বিজেপি, আমরা যখন সিপিএম বিরুদ্ধে ছিলাম বিরোধী, তখন আমরা সিপিএমের বিরুদ্ধে বিভিন্ন রকমভাবে আমরা গঠনমূলক সমালোচনা করেছি, আন্দোলন করেছি, মার খেয়েছি, স্টেজ ভেঙে গেছে, বরানগর মিউনিসিপ্যালিটিতে করেছি বলেই আমরা টিকে আছি। কিন্তু আজও পর্যন্ত বিজেপি সেরকমভাবে কোনো আন্দোলন বরানগরে না পুরসভায় তারা করতে কিন্তু পারেনি। তার কারণ হচ্ছে আন্দোলন করার মতো জায়গা আমরা রাখিনি। প্রত্যেকটা মানুষকে আমরা যেভাবে সার্ভিস দিয়েছি, তারা বলতে পারছে না যে পুরসভা রাস্তা হয়নি, তারা বলতে পারছে না পুরসভা লাইট হয়নি, তারা বলতে পারছে না যে লাইট চলে যাচ্ছে অন্ধকারে থাকছি, বলতে তারা পারবে না, সেসব কথা বলতে পারবে না। কিন্তু বলি না, বলতে দিন আমাকে, সেসব কথা বলতে পারবে না। আর রইল আমাদের কাউন্সিলরদের কথা, সব কাউন্সিলররা খাটছে। আমরা কাউন্সিলরের দল নিয়ে চলি, বিজেপি কর্মী কোথায়?
লোক কোথায়? আমি আপনাকে বলছি যে আমার ওয়ার্ডের কথা বলছি, সব ওয়ার্ডের কথা নিশ্চয়ই কাউন্সিলররা বলবে যে বিজেপি 2014 সাল বা তার আগে অটল বিহারী বাজপেয়ী বিজেপি, যদি আমি 58 সাল থেকে ধরি, স্টিল নাও এই 6 মাস আগে পর্যন্ত একটা বিজেপিকে কর্মীকে দেখান যে এই ওয়ার্ডে যাদের 18 বছর বয়স হয়েছে, ছেলে কিংবা মেয়ে, কিংবা কোনো জায়গা থেকে কোনো মেয়ে বিয়ে হয়ে এই ওয়ার্ডে এসেছে, তাদের নাম তুলে দিয়েছে, তাদের হয়ে কাজ করেছে। কোথায় তাদের কর্মী? একটা পাড়ায় দুর্গাপুজো হলে তাদের কর্মীকে দেখা যায়, রক্তদান দেখা যায়? কোনো সামাজিক অনুষ্ঠানে নেই, ধর্মীয় অনুষ্ঠানে নেই, কোনো ক্লাবের সঙ্গে যুক্ত নেই, শুধু এলে বিজেপিকে ভোট দাও, বিজেপিকে ভোট দাও, মানুষ ভোট দেবে। হ্যাঁ, কিছু ঘটনা নিশ্চয়ই ঘটেছে, মানুষ হয়তো তার বিরুদ্ধে ভোট দেবে। আর আমরা এই বিষয়ে দীর্ঘদিন সরকার থাকলে যেটা হয় সেটা হয়েছে, কিন্তু বিজেপির সাংগঠনিকভাবে আমি ভোট পাবো, এটা কিন্তু অন্তত আমি দেখতে পাচ্ছি না বরানগরের বুকে। জানতাম যে বিজেপি প্রচুর কাজকর্ম করে, ভালো ভালো ছেলে বিজেপি কারা করছে, বিজেপি যে বিধায়ক হবার কথা ওই কথা বলছে, বা যিনি সাংসদ হওয়ার কথা বলছে, এই তো র্যালি করে যাচ্ছে। লোক সংখ্যা কোথায়? এলাকার লোক কোথায়? সিপিএম এর হাড়বাঁধগুলো তারা দেখি বিজেপির মিছিলে হাঁটছে, এখন থেকে না, 2019 সাল থেকে সেটা ঢুকেছে। তারাই এখন সিপিএম এর হাড়বাঁধ, যা সিপিএম এর মিছিলে মিটিং করতো, তারা বিজেপি থেকে 10 জন 12 জন কি 15 জন তারা দেখি ঘুরছে। সাংসদ যিনি যাবেন 20 জন লোক নিয়ে যাচ্ছে, আর যিনি বলছেন বিধায়ক হবো তিনি 5 জন লোক নিয়ে যাচ্ছে। আমাকে যেতান, আমি 2 বছরে থাকবো, আমি সব কাজ করব। উনি কি কাজ করবেন? উনি কি কাজ করবেন? কাজ তো করবে মিউনিসিপ্যালিটি, কাজ তো করবে কাউন্সিলর। এই বিষয়ে একটা প্রশ্ন ছিল যে তৃণমূলের নীল সাদা আকাশে বরানগরের কালো মেঘ হচ্ছে পৌরসভার নিয়োগ দুর্নীতি, এবং আমাদের কাছে কি খবর রয়েছে নিয়োগ দুর্নীতির দায়িত্বে ছিল তাপস রায়, 2টো পৌরপিতার হাতে দিয়েছিল যারা এই নিয়োগের দেখাশোনাটা করত। বিষয় হচ্ছে কি, তার মানে কি এই নিয়োগ দুর্নীতির মধ্যে থেকে যে দুজনকে নিয়ে বিভিন্ন রকমের তদন্ত চলছে তার পিছনে তাপস রায়ের হাত রয়েছে? দ্বিতীয়ত বলছি, এই নিয়োগ দুর্নীতি নিয়েই কি বরানগরের মানুষজনের আস্থা হারাবে বরানগর পৌরসভা? এ বিষয়ে খুব স্পষ্ট বক্তব্য আমার। বরানগরের পুরো নিয়োগ সংক্রান্ত ব্যাপারে বরানগরে বসবাস করে যাদের পার্মানেন্ট হয়েছে, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, একটা যদি প্রমাণ করেন যে টাকার বিনিময়ে তাদের চাকরি হয়েছে, আমি দল ছেড়ে দেবো। আমরা কাগজে বিজ্ঞপ্তি জারি করেছি, অয়েনশিলোর একটা সংস্থাকে আমরা দিয়েছিলাম, সেই সংস্থা প্রশ্নপত্র তারা তৈরি করেছে, সেই সংস্থা লোকেরা তারা খাতা দেখেছে, তারা নম্বর দিয়েছে। তাদের দ্বারা যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে তাদের ব্যাপার। আমরা যে কথা শুনছি বা যে কথা আপনি বলছেন তাদের ব্যাপার। বরানগর মিউনিসিপ্যালিটির বোর্ড, যদিও আমার আগের বোর্ডের ঘটনা এটা, সেই বোর্ড প্রশ্নপত্র করেনি, সেই বোর্ডের কেউ খাতা দেখেনি, সেই বোর্ডের কোনো কাউন্সিলর বা নম্বর দেয়নি। ওরালটুকু ছাড়া যা কিছু হয়েছে আমরা একটা রেপুটেড সংস্থাকে দিয়েছিলাম, তাদের ভূমিকা, তারা ফর্ম ফিল আপ ছেড়েছে, তারা পরীক্ষা নিয়েছে, তারা প্রশ্নপত্র তৈরি করেছে, তারা খাতা দেখেছে, তারা নম্বর দিয়েছে। তারা যদি কারোর থেকে অর্থ নিয়ে যদি চাকরি দেয়, সেই সংস্থা বুঝবে, অয়নশীল বুঝবে, আমাদের কি অবস্থা হবে। সেই কারণে সিবিআই বা ইডি আমাদের চেয়ারম্যানকে 2বার 3বার তলব করেছিল, আমাদের চেয়ারম্যান গেছে, যাবে, সিপিএম দেখলাম কিছু অসুবিধা কোথায়? আমরা তো কিছু করিনি, আমরা একটা সংস্থাকে দিয়েছি। সেই সংস্থা যদি কিছু ভুলভ্রান্তি করে থাকে, যদি কিছু অনিয়ম করে থাকে, তার বিরুদ্ধে আইনে যে ব্যবস্থা আবার হবে। সিপিএম দেখলাম কিছুদিন আগে বিশাল বড় মিছিল নিয়ে গেল, গৌতম দেবও এসছিলেন ওই মিটিংয়ে। তো যেতে যেতে তারা একটাই কথা বলছিল যে বরানগরের তৃণমূলের অধঃপতন অবশ্যম্ভাবী, তার কারণ হচ্ছে তোলাবাজি আর প্রমোটার রাজ। বলছে কাউন্সিলররা নিজেরা প্রমোটিং করতে, যার জন্য আমরা দেখেছি যে এই পৌর বোর্ডে একজন
কাউন্সিলরকে টিকিট দেয়নি তৃণমূল, এবং বলছে যে বিভিন্ন জায়গা থেকে ফ্ল্যাট হচ্ছে, যেখান থেকে হচ্ছে কাটমানি 5 লাখ টাকা করে দিতে হবে, নইলে প্রমোটিং করতে দেবো না। এই যে আম, অভিযোগ, এই অভিযোগই মানুষের কাছে বিভিন্নভাবে তিতিবিরক্ত হয়ে যাচ্ছে। বলছে এই বড়নগরের মধ্যে যে এক একটা পুজোতে এক একটা প্রমোটারের থেকে যেভাবে ডিম্যান্ড করা হচ্ছে, তো প্রমোটিংয়েরও যেমন গুণগত মান খারাপ হচ্ছে, সেইভাবে বরানগরের মধ্যে যে এই প্রমোটারদের নিয়ে বা তোলাবাজি নিয়ে যে একাধিক প্রশ্ন তুলছে, তো বড়নগরবাসী কিভাবে নেবে এটা? দেখুন, কোন ওয়ার্ডে বড় পুজো হচ্ছে, কি করে হচ্ছে, এটা ভালো বলতে পারবে সেই ওয়ার্ডের জনপ্রতিনিধি। আমার ওয়ার্ডে বড় পুজো হয় না। আমরা দীর্ঘদিনের কাউন্সিলর হওয়া সত্ত্বেও যেটা পুজো করতে হয়, সারা বছর যেভাবে পুজোটা হয়, আমাদের কাউন্সিলরের ব্যানারে কখনো আমরা পুজো করি না। যে কিছু হয় ক্লাব ব্যানারে হয়, পাড়া লোকেরাই পুজো করে, ক্লাব ব্যানারে পুজো হয়। আমি প্রত্যেকটা ক্লাবের সাথে আমার নিবিড় সম্পর্ক আছে, প্রত্যেকটা ক্লাবের কমিটির সাথে আমি যুক্ত আছি। এবার রইল যে আত্মসাৎ করা কি পয়সা তোলার ব্যাপারে, আমি এমন কোনো প্রমোটারকে দেখিনি তিনি থানাতে অভিযোগ করেছেন বা মিউনিসিপ্যালিটিতে অভিযোগ করেছেন আমি কাজ করতে গিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা এই টাকা দিলে কাজ বন্ধ করেছে। একটা প্রমাণ তো চাই। সব তো কাজ হচ্ছে, তারাই বলছে এত কাজ হচ্ছে, এত ডেভেলপমেন্ট হচ্ছে, শুধু ফ্ল্যাট হচ্ছে। কিছু কিছু লোক বলে, তারা তো কোনো অভিযোগ করছে না। একটা কাজ কি বন্ধ আছে নাকি? তারা মানুষ তাদেরকে জমি দিচ্ছে। আমরা কখনো বলি, কখনো আমাদেরকে বলে আরে আপনার জমি, আপনার পারিবারিক বিবাদ, আপনার জমিতে 3-4টে শরিকের সমস্যা, আপনি বাড়ি রিপেয়ার করতে পারছেন না, কি আপনার আর্থিক কোনো সমস্যা আছে, আপনারা সিদ্ধান্ত নিয়েছেন প্রমোটার করা, প্রমোটার যাকে তাকে আপনি দিয়েছেন, এখানে আমার কি করণীয় আছে? আপনার বাড়ির যদি মেয়ে ছেলের যদি বিয়ে দেন, আমরা কখন জানতে পারি? যখন জানি তার আমাকে বিয়ের যখন কার্ডটা দেয়। আমরা কখন জানতে পারি? যখন জানতে পারি যে বড়নগর মিউনিসিপ্যালিটি বোর্ড মিটিংয়ে কাগজ পাই, যখন আমরা তখন জানতে পারি অমুক জায়গাটা ফ্ল্যাট হচ্ছে বা 3 তলা বাড়ি হবে, 4 তলা বাড়ি হবে। তার আগে আমাকে জানায়, সে বাড়ি বানিয়ে আমাকে জানায় দাদা অমুক লোককে দিলাম প্রমোটিং করতে। কেউ কখনো বলবে আপনি ছেলের বিয়ে দিচ্ছেন, কবরী গয়না নেবেন, যৌতুক আপনি আমাকে বলবেন? তো কখনো বলে? কার্ড পেলে জানতে পারি অমুক বাড়ি সেটা বিয়ে হচ্ছে। এও ঠিক তাই। কোনো সাধারণ আমাকে বলবে বাড়িতে জল নেই, পায়খানাটা খারাপ হয়ে গেছে, রাস্তাটা ভেঙে গেছে, আলো নেই, পরিষেবা ঠিক হচ্ছে কিনা, এগুলো আমাদের বলবে। এগুলোর জন্য আমরা জনপ্রতিনিধি। কিন্তু কোনো সাধারণ মানুষ, অন্তত আমাকে জানি না কাকে কি বলে কিনা, এসে বলেনি যে গৌরদা আমি একটা বাড়িটা ভাবছি প্রমোটিং দেবো, একটা প্রমোটারকে দেখে দিই। তখন তারা বাজার ঘুরছে, কাকে দিলে বেশি পাবো, কাকে দিলে ঠিক হবে। তারপর যখন বিপদে পড়ে, অর্থাৎ প্রমোটার সঙ্গে চুক্তি হওয়ার পরে আমাকে ঠিক মতো দিচ্ছে না, আমার জানলাটা ভেঙে গেছে, আমার পাথরটা ভেঙে গেছে, তখন দাদা বলে দাদা দেখে দিন। তখন বলে যখন সে তার চুক্তির পর যে জায়গাটা পাচ্ছে না। আগে আমাদের কিচ্ছু বলে না। আর প্রমোটার সঙ্গে চুক্তি হয়েছে, প্রমোটার কাজ করছে। এবার কাজ করতে গিয়ে যদি দেখা যায় একটুখানি বাড়িয়েছে, যদি প্রতিবেশীরা বলে আমি কি করতে বলবো? ঘটনা ঘটেছে, 2 ভাইয়ের মধ্যে বাড়ি হচ্ছে। এক ভাই আমাকে বললো গৌরদা এই ভাইটা ঠিক করছে না, আমি বললাম কাজটা বন্ধ করো। ও মা, আবার পরে দিকে 2 ভাই মিলে গেল, কাজ শুরু হয়ে গেল। তো আমাকে বললেন কেন? আপনি বললেন কেন? যেখানে কাজ করছে প্রতিবেশী কিছু বলছিল, আমি কি বলবো? প্ল্যান দেয় পুরো আপনার মিউনিসিপ্যালিটি। আমাকে দেখতে হয় যে ঠিক মতন ভিতটা হচ্ছে কিনা, স্ট্রাকচার ঠিক মতন আছে কিনা, এই তো বিষয়। শেষ প্রশ্ন রয়েছে, সায়ন্তিকাকে মানুষ ভোট দেবে তার 5টা কারণ, আর বিজেপিকে ভোট দেবে না তার 5টা কারণ বলো। আমাদের সম্মানীয় সায়ন্তিকা ব্যানার্জি বন উপনির্বাচনে তিনি প্রার্থী, তাকে প্রার্থী করেছেন আমাদের সর্বোচ্চ নেতা নেত্রী। উনি জিতবেন তার কারণ আমরা বড়নগর আছি বলে। উনি জিতবেন তার কারণ বড়নগর বিধানসভা 38টা ওয়ার্ডের মধ্যে 36টা ওয়ার্ড আমার মতন কাউন্সিলর আছে বলে, যারা প্রতিদিন প্রতিনিয়ত মানুষের পাশে থেকে কাজ করি,
মানুষকে পরিষেবা দিই, আমরা যদি মানুষকে গিয়ে বলি আমার দলের প্রার্থীকে, যেভাবে তাপস রায়কে বলে আমরা পরপর 3বার জিতিয়েছি, আমাদের কাছে কে গেল সেটা বড় কথা নয়, আমাদের কাছে যে আসবে সেটা বড় কথা, তাকে জেতাবার দায়িত্ব হচ্ছে আমাদের বড় কথা। আর উনি আরও বেশি অ্যাডভান্টেজ পেয়ে গেলেন এই কারণেই, আগে তাপসবাবু কখনো ডোর টু ডোর ক্যাম্পেইন করেনি, 3-4টে ওয়ার্ড মিলিয়ে একটা র্যালি করে বেরিয়ে চলে গেলেন। এনার যে এনার্জি, কাজ করার যে এনার্জি, আমি আপ্লুত যে আমার জীবন দশায় কোনো বিধায়ক এইরকম ডোর টু ডোর ক্যাম্পেনিং, প্রতিটা মানুষকে টাচ করা, প্রতিটা মানুষের কাছে যাওয়া, তাদের অভাব অভিযোগ শোনা, কখনো কখনো আমাকে বলছে কাজটা কেন হয়নি, কম্পিউটার লোড করে নেওয়া, তাতে মনে হচ্ছে যে যার কাজ করার মানসিকতা বা যেভাবে উনি ক্যাম্পেনিং করছেন, তাতে আমি আশাবাদী যে আমাদের বিধায়কের থেকে উনি প্রচুর পরিমাণে কাজ করবেন, বহনকে আরও উন্নত করবেন। তো আমার মন বলছে, আমি কি জ্যোতিষী নই, মন আমার বলছে যেহেতু ওনাকে মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্নেহধন্যা, অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনাকে পাঠিয়েছেন বড়নগরে, নিশ্চয়ই কিছু চিন্তা ভাবনা করে পাঠিয়েছেন। তার কারণ হচ্ছে আমাদের বেশ কিছু বিধায়ক, বেশ কিছু মন্ত্রী তারা লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছে। এটা আমার নিজস্ব ভাবনা চিন্তা, দলের ভাবনা চিন্তা নয়। তারা যদি দিল্লিতে যায়, তাদের যে মন্ত্রিত্বগুলো, সেক্ষেত্রে ওনার মনে হচ্ছে জিতে গেলে উনি মন্ত্রিত্ব পাওয়ার সম্ভাবনা প্রবল। বড়নগরে সার্বিক উন্নয়নে তরম্বিত, উন্নয়নের চাকাটা আরও তার গতি ক্রমশ বাড়বে। ইতিমধ্যে আপনি দেখেছেন কিছু কিছু সমস্যা, যে সমস্যাগুলো জিয়ে রাখা হয়েছিল, বহু কর্মী ওনারা আমরা যেতে পেত না, একটা গাম্ভীর্য ভাব, একটা দম্ভ চিরকাল, যে উনি সবাইকে পছন্দ করতেন না, উনি সবার কিন্তু বিধায়ক হতে পারেননি। কিন্তু এনাকে দেখছি সবার সাথে 8 থেকে 80 সবাইকে নিয়ে চলার উনি মানসিকতা আছে, সবাইকে সমভাবে দেখছে। আমরা তো রাজনীতি করে বুঝতে পারি রে বাবা, এতদিন রাজনীতি আঙ্গিনার মধ্যে আছি, কোনটা গাছ পাকার কোনটা কেলিয়ে পাকা। সুতরাং আমার মনে হয় যে আমি ভাগ্যবান, বহনগরের তৃণমূল কংগ্রেস ভাগ্যবান, কেন আগামী দিনে এর দ্বারা বহনগর আরও উন্নতি করতে পারবে। আর বিজেপির কথা বলছেন, আমি পুনরায় আপনারা বলছি, বিজেপির সেরকম সাংগঠনিক কিছু নেই। ওয়ার্ডে 2-5 জন ছেলে আছে, তারা কিন্তু নামেই বিজেপি করে, কোথাও মিছিলে অ্যাটেন্ড করে, মিটিংয়ে অ্যাটেন্ড করে। তারা না তাদের পাড়ায়, না বাড়ির পাশে লোকের সঙ্গে তাদের সদ্ব্যবহার আছে, না তারা সামাজিক, না রাজনৈতিক, না যে কোনো অনুষ্ঠানে যে কোনো পাড়ায় তারা থাকে। মানুষ চেনে না, মানুষ জানে না, ওই শুধু দেখে ও বিজেপি ঝান্ডা নিয়ে ঘুরছে, এইরকম মানুষ। আর যারা কাজ করে তাদের মধ্যে মানুষই পার্থক্য দেখে দেয়, কে আপন আর কে পর। মানুষ তাকেই খুঁজবে যাকে 24 ঘন্টা কাছে পাবে। যখন আমরা ছিলাম বিরোধী, আমাদের কি ছিল, আমরা যেতাম, ভোটার কার্ড হয়েছে, রেশনের কার্ড পাচ্ছেন, জল নেই, আলো নেই, মানুষ দেখেছে এরা আসছে, যোগাযোগ করছে, অড়ুক না পড়ুক চেষ্টা করছে, কিছুই তো নেই এখানে। শুধু আমার প্রার্থীকে ভোট দিন, আমার প্রার্থীকে ভোট দিন, জিতবে, কিছু ভোট তারা পাবে, কিছু ভোট তারা পাচ্ছে। আজকে এই যে সাক্ষাৎকারটা দেখলেন, বিশেষ করে বড়নগরে যারা রয়েছে তাদের ক্ষেত্রে আমি বলবো যে স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখার, যাতে ভোট তো 1 তারিখে রয়েছে, তার আগে কিছু চিন্তা ভাবনা করা, ভেবে দেখা, বা কথাটার কতটা বাস্তবযোগ্যতা রয়েছে সে নিয়ে চিন্তা ভাবনা করা, তারপর সিদ্ধান্ত নিন কাকে ভোট দেবেন বা কেন ভোট দেবেন। এই ধরনের আরো খবর নিয়ে আমরা আসবো, সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিশ্ব বাংলা টিভি। 24 লোকসভা নির্বাচনে সিপিএম এর বিভিন্ন জায়গা থেকে, ওয়েস্ট বেঙ্গলে যেভাবে দেখছি যে রাজনৈতিক মহল বলছে এবারে হয়তো, আগের বারে হয়েছিল কি সিপিএম এর ভোটটা বিজেপি পেয়েছিল, কিন্তু এবারে যেভাবে সিপিএম এর উত্থান ঘটছে, তো কাল বা পরশু অভিজিৎ গাঙ্গুলিও একটা বিষয়ের ওপর সাক্ষাৎকার নিয়েছিল, যে অভিজিৎ গাঙ্গুলি নিজে স্বীকার করছে
যে তৃতীয় হয়তো সিপিএম থাকতে পারে, সাংগঠনিক দিক থেকে এতভাবে এই বছরে 2024-এ সিপিএম এগিয়ে চলেছে, তো কি মনে হচ্ছে এই ভোট কাটাকাটিতে কি সিপিএম এবারে অন্তত দমদম লোকসভায় বা বরানগর বিধানসভায় ভালো জায়গায় চলে যাবে না? না, একটা কথা বলি যে তখন জ্যোতি বসু রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই সময় প্রথম চিটফান্ড হয়েছিল সঞ্চয়িতা চিটফান্ড। তার মালিক ছাদ থেকে পড়ে মরে গেল, সমস্ত প্রমাণ লোপাট হয়ে গেল। আর সারদা চিটফান্ড চালু হয়েছিল তখনও কিন্তু ক্ষমতায় বামফ্রন্ট সরকার এ রাজ্যে। শুরু হয়েছিল দক্ষিণ 24 পরগনা। নেতা যিনি আজকে দমদমের, যিনি এখন সিপিএম এর প্রার্থী হয়েছেন, তিনি তখন ছিলেন। তারা কিন্তু সারদা চিটফান্ডের মালিকের বিরুদ্ধে কিছু অ্যাকশন নেয়নি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কাশ্মীর থেকে ধরে নিয়ে এসেছে। সুদীপ্ত সেন বলুন বা গৌতম কুণ্ড বলুন, এই সমস্ত চিটফান্ডের মালিকগুলোকে জেলে কিন্তু আমাদের সরকার পুড়িয়েছে, পুড়ে রেখে দিয়েছে। সুতরাং এই যে তছরূপ যে কথা বলছেন, কিন্তু সেই সাথে কুণাল ঘোষও ছিল। বলছি কুলাঙ্কুশ ছিল, তখন জামিনে মুক্তি পেয়ে গেছে। আমার বক্তব্য হচ্ছে সেই সময় কিছু করেনি, আমরা করেছি। আর উন্নয়নের কথা বলছেন, কিন্তু কুণাল ঘোষ নিজে বলেছে যে এই চিট ফান্ডে যদি সব থেকে বেশি সুবিধাভোগী হয় তাহলে মমতা ব্যানার্জি। আমি এর আগে বলার আগে যে কথা বলতে শেষ করে দিই, সেটা হচ্ছে যে সিপিএম উন্নয়নের কথা বলছে। আপনি আমাকে বলুন তো, সিপিএমকে লোকসভা মানুষ কেন ভোট দেয় আর কেনই বা দেবে? 2004 লোকসভা নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় একা জিতেছে। সারা ভারতবর্ষে সিপিএম জিতেছে, সিপিএম না, বামপন্থী জিতেছে আপনার 61টা আসন। 2004 থেকে 2009 সাল পর্যন্ত কংগ্রেসের এনডিএ মানে মনমোহন সিং আপনার প্রধানমন্ত্রী, তাকে সমর্থন করেছে এরা। তখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী, উনি কি বলতেন যে এই সরকারে আমরা হচ্ছে প্রাণ ভোমরা, উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। এই কথাটা বলছি এই কারণে, যখন মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন, পদত্যাগ করার আগে পর্যন্ত তিনি কলকাতা শহর এবং শহরতলি পরিষেবা উন্নয়ন করার জন্যে, পরিবহনকে আরো মজবুত করার জন্যে, রেলমন্ত্রী থাকাকালীন যেভাবে মেট্রো রেলকে একটার পর এক অনুমোদন করে গেছিলেন, আজকে দক্ষিণেশ্বরে মেট্রো সম্প্রসারণ মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে যত মেট্রো সবই মমতাদি করে দিয়ে গেছেন। আমি এই কথাটা বলছি, যারা বলছে আমরা উন্নয়ন করব, 2004 থেকে 2009 সাল দিল্লিতে মনমোহন সিং, রাজ্যে বুদ্ধ ভট্টাচার্য 61 সিট আসন, তাদেরকে 61টি লোকসভা জিতেছে, মেম্বার সমর্থন করেছে। কিন্তু রেল বাজেটের জন্যে 2004 থেকে 2005 সাল পর্যন্ত মেট্রো রেলকে 1 টাকা অনুদান দেয়নি। রেলের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কে? বাসুদেব আচারিয়া। তারা বলছে আমাদের ভোট দিন, আমরা বাংলাকে উন্নয়ন করব। 61টা সিট নেওয়ার পরেও রেলের কোনো উন্নয়ন তারা করেনি, কোনো বাজেটে টাকা দেয়নি। এটা জেনে রাখা দরকার আছে। আমরা চিটফান্ড মালিককে ধরে নিয়ে এসেছি, আর ভারতবর্ষের কোটি কোটি টাকা চিটফান্ডগুলো মেরে দিয়ে চলে গেল। তাদের বিদেশে পাঠার ব্যবস্থা করে নরেন্দ্র মোদী, নীরব মোদী, ললিত মোদী, বিজয় মালিয়া। কালো টাকার নাম করে আপনার নোটবন্দির সময় তার কিছু পেটুয়া বন্ধু গুজরাটি ভারতবর্ষের হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে নিয়ে চলে পাঠিয়ে দিল, আর মমতা বন্দ্যোপাধ্যায় ধরে জেলে পুড়ে দিল। এটা দানবিক সরকার আর মানবিক সরকারের মধ্যে পার্থক্য আছে। আর একটা কথা বলি, আমাদের সরকার তৈরি হবার আমরা কন্যাশ্রী করেছি 2 বছরের মাথায়, ওরা নোটবন্দি করেছে 2 বছরের মাথায়। আমাদের দেখে ওরা করেছে বেটি বাঁচাও বেটি পড়াও। আমরা শুধু কন্যাশ্রী আমাদের বাজেটে 5,000 কোটি টাকা বরাদ্দ করেছি।
আর মোদি সাহেব সমগ্র ভারতবর্ষের জন্যে বেটি বাঁচাও বেটি পড়াওয়ার জন্যে বাজেটে বরাদ্দ কত? 100 কোটি টাকা। এরপর বুঝুন কোন সরকার মানবিক সরকার, কোনটা দানবিক সরকার। এদের দ্বারা ভারতবর্ষে লুণ্ঠিত হবে। আগে ধর্ম নিরপেক্ষ নিয়ে লড়াই হতো, এখন গণতন্ত্র বাঁচা নিয়ে লড়াই হচ্ছে। এদের বিরুদ্ধে আপনি প্রতিবাদ করলেই আপনাকে জেলবন্দি করে দিচ্ছে। আজকে 100-র ওপর মানুষ, সাহিত্যিক, রিপোর্টার, সাংবাদিক, অভিনেতা, অভিনেত্রী, সমাজের বিভিন্ন স্তরের মানুষ এদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে যখনই কথা বলেছে বাড়ি থেকে পুলিশ হানা দিয়েছে, লকআপে নিয়ে চলে গেছে। আমরা মনে করি একটা অঘোষিত ভারতবর্ষে জরুরি ব্যবস্থা চলছে, জরুরি আইন চলছে, জরুরি অবস্থা চলছে। এদিকে সরাতে হবে, তা না হলে ভারতবর্ষ অবস্থা খুব পরিণতি হবে, খারাপের দিকে যাচ্ছে। এরা দল তৈরি করার সময়, আরএসএস তৈরি করার সময় এদের যে এজেন্ডাগুলো ছিল, রাম মন্দির তৈরি করা, 370 বিলুপ্ত করা, এগুলো করে এরা পালন করেছে। কিন্তু যে এজেন্ডাকে সামনে দাঁড় করিয়ে এরা ক্ষমতায় এলো, একটা কাজ তারা করেনি। এদের এখন সামনে একটা এজেন্ডা বাকি আছে, ওয়ান নেশন ওয়ান ইলেকশন। লোকসভা বিধানসভা ভোটটা চালাবে একসাথে। নির্বাচনী বন্ড থেকে যেভাবে টাকা তুলেছে, আমাদেরও জানতাম না যে স্বচ্ছ নাম করে টাকা দিয়েছে। তো সেইটাকে আপনাকে মাথায় রাখতে হবে। ছোট ছোট দলগুলোকে রাজনীতি করতে পারবে না, বড় পুকুরে